আমার এবারকার পুজো মণ্ডপের ভাবনার শিরোনামটা হচ্ছে পঞ্চভূত। পঞ্চভূত একটা বৈদিক দর্শনের বড় একটা পার্ট, যেখানে হচ্ছে ধরেন প্রকৃতিতে যা অ্যালাইভ, যা কিছু জীবিত, যা কিছু নড়াচড়া করছে, এটার মূল উপাদানই হচ্ছে পঞ্চভূত। যেমন পঞ্চভূতের মধ্যে যে পাঁচটা এলিমেন্ট, এই পাঁচটা এলিমেন্টকে যদি আমি ব্যাখ্যা করি, এটা প্রথমটা হচ্ছে ক্ষিতি। ক্ষিতি মানে হচ্ছে মাটি। দ্বিতীয়টা হচ্ছে অপ। অপ মানে হচ্ছে কি জল। তৃতীয়টা হচ্ছে তেজ। তেজ মানে হচ্ছে আগুন। চতুর্থটা হচ্ছে মরুত। মরুত মানে হচ্ছে কি বাতাস। আর পঞ্চমটা এবং শেষটা হচ্ছে বম। বম অর্থ মহাশূন্য বা ইথার, যেটাকে আমরা বলি। এই পাঁচটা মূল উপাদান মিলেই হচ্ছে সমস্ত জীব জগৎ গঠিত হয়েছে। এই পাঁচটা উপাদানের যে সমস্ত মেটেরিয়াল আমরা রিলেট করতে পারি, এই মেটেরিয়াল এবং যে সমস্ত ড্রয়িং এই পাঁচটা উপাদানকে আমাদেরকে পোর্ট্রে করে, এই সন্নিবেশেই হচ্ছে এবারকার আমাদের মণ্ডপটা গড়ে উঠবে। যেরকম ক্ষিতি মানে হচ্ছে মাটি, জল, এইগুলো তো আমরা প্রকৃতিতে দেখতেই পাই। এই ভাবনাগুলো কখনো কখনো কাঁচামালে, কখনো কখনো ড্রয়িংয়ে হচ্ছে আমাদের মণ্ডপে এবার আমরা তুলে ধরছি। এবং একটা দর্শক বা একজন শিল্পবোদ্ধা যখন এই মন্দিরে প্রবেশ করবে, উনি যখনই বুঝবেন যে এই মণ্ডপ ভাবনাটা পঞ্চভূতে গড়ে উঠেছে, উনি নিজের মতো করেই কিন্তু আবিষ্কার করতে পারবেন যে কোনটা জল, কোনটা মাটি, কোনটা বায়ু, কোনটা মহাশূন্য এবং কোনটা আগুন। এটাই হচ্ছে আমাদের জন্য এবারকার চ্যালেঞ্জ। আমরা কোনো কথা না বলেই যদি কাউকে বুঝিয়ে দিতে পারি যে কোনটা জল, কোনটা মাটি, কোনটা আগুন, কোনটা বাতাস এবং কোনটা মহাশূন্য, তাহলেই আমরা মোটামুটি ধরে নিচ্ছি আমরা সম্পন্ন করতে পেরেছি। আমার শিল্প ভাবনায় সবসময় ম্যাটেরিয়ালের ইনভলভমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। মানে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমি যখন কোনো কিছু ভাবি, এখানে উপাদান মানে কাঁচামালের ব্যাপারটা হচ্ছে আমার মেইন একটা পর্ব থাকে, কাজের উপাদানের জায়গাটা। আমার এবারকার মণ্ডপ বানাতে গিয়ে আমি হচ্ছে যেহেতু সারা বছর এটা নিয়ে ভাবি, সারা বছর যেখানে যেখানে আমি ঘুরছি, সারা বছর সারা বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় ঘুরতে ঘুরতে আমি কিন্তু কাঁচামাল শনাক্ত করি যে এটা আমার শিল্প ভাবনার সাথে কিভাবে ইনভলভ করা যায়। সেরকম একটা পর্যায়ে এসে এবারকার যে পঞ্চভূতটা খুব বড় একটা জায়গা জুড়ে থাকবে বাঁশের এবং পাটকাঠির নানান বুনন। বাঁশের যত ধরনের বুনন আমাদের বাজারে আমরা দেখতে পাই, যেরকম ঝুড়ি বা বেড়া যা যাই আছে না কেন, তার প্রায় 9টা বুনন আমরা এখানে নিয়ে আসছি। যে 9টা বুনন কোথাও কোথাও হয়তো বা সলিড সারফেসে ব্যবহৃত হবে, কোথাও কোথাও অর্নামেন্টে ব্যবহৃত হবে। এবং এই বুনন কাজের শিল্পীরা আসছে সাতক্ষীরা থেকে, এই বুনন কাজের শিল্পীরা আসছে খুলনা থেকে। এনারা এখানে বসেই, মাঠে বসেই কিন্তু এই কাজগুলো করছেন। এইটা একটা বড় আনন্দের ব্যাপার। মানে আমরা এরকম কিছু শিল্পীকে, যারা একদম মানে মাটির মানুষ, যারা মাটিতেই কাজ করেন, তাদেরকে এনে আমরা কাজটা করতে পারছি। আমাদের এখানে 4 রকমের বাঁশ ব্যবহৃত হচ্ছে। এই বাঁশগুলো যশোর থেকে আসছে, সিলেট থেকে আসছে, যেগুলোর বাঁশের টেক্সচার, বুনন এবং গঠনই আলাদা। এইগুলো দরকার হয় বিভিন্ন টেক্সচারের জন্য। এখানে পাটকাঠি আসছে নড়াইল থেকে। নড়াইলের একটা বিশেষ পাটকাঠি আছে যেটা দেখতে সাদা, মানে ধূসর নয়, সেটা আমরা ব্যবহার করেছি এবারকার কাজের মধ্যে। এবং একটা যে কাঠটা ব্যবহৃত হয়েছে, এই কাঠটাও কিন্তু সাধারণ কাঠ নয়। যে আমরা দেখি সেটের যে সমস্ত সাধারণ কাঠ দিয়ে সেট ডিজাইন করা হয়, আমাদের মণ্ডপে ব্যবহৃত কাঠটা সাধারণ কাঠ না, এটা তুলা কাঠ, যেটাকে বাগেরহাট অঞ্চল থেকে আসছে। ওই অঞ্চলের মানুষ এটাকে মান্দার কাঠ বলে। তো এই কাঠটা বেন্ড করতে খুব সহজ। বেন্ডিং, অনেক ধরনের রাউন্ডের কাজ থাকে আমাদের মণ্ডপে, সেটার জন্য বিশেষ একটি কাঠ হচ্ছে এই তুলা কাঠ। এটা বাগেরহাট থেকে এসছে। তো এরকম বাংলাদেশের মোটামুটি 7টা জেলা থেকে আমরা এবারকার মণ্ডপের জন্য কাঁচামাল সংগ্রহ করেছি। যার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল যে আমরা টাঙ্গাইলের মধুপুর থেকে একটা লাল মাটি এনেছি। এই লাল মাটিটা যদি আমি কাউকে ব্যাখ্যা না করি, কাউকে চিনিয়ে না দিই, অনেকেই হয়তো বা মনে করবে রং, এত মিষ্টি একটা আউটপুট এই রং মাটিটার। আমরা শুধুমাত্র মাটিটা জলের মধ্যে মিশিয়ে সামান্য একটু বাইন্ডার ব্যবহার করেছি যাতে বৃষ্টিতে ধুয়ে না যায়, কিন্তু সরাসরি এই মাটির রংটাই আমাদের এবার মণ্ডপে থাকছে।
আমাদের মধুপুর থেকে যে মাটিটা আমরা নিয়ে এসেছি, এটা আমরা ব্যবহার করব যতগুলো সলিড সারফেস আছে আমাদের এই মণ্ডপে। যে সমস্ত জায়গায় একদম সলিড সারফেস, প্লেন তল, যে তলগুলোতে অন্য কোনো কিছু যাচ্ছে না, সেখানে আমরা সরাসরি এই মাটিটা ব্যবহার করছি। সেটা কিছু রাউন্ডের মধ্যে কিছু সলিড সারফেস আছে, কিছু ক্রস বেনিং এর মাঝে মাঝে কিছু সলিড সারফেস আছে, এইগুলোতে আমরা এই লাল মাটিটা ব্যবহার করছি। এবং আমাদের এখানে যে বুনন শিল্পীরা কাজ করে গেছেন, সেখানে যে সমস্ত অর্নামেন্ট বানাতে হয়েছে, এগুলো আমি ড্রয়িং করে দিয়েছি, যে কোনটা কতটুকু দূরত্বে, কতটুকু বুননে, কোন ঘনত্বে এটা বুনবে এবং এর সাইজ কি হবে। এটা পুরোটাই হচ্ছে কি একটা মানে নতুন পণ্য। এটা বাজারে যে কোথাও কিনতে পাওয়া যায় বা দেখতে পাওয়া যায় এরকম না। হয়তো এই বুননটা আছে, ওই বুননটা ব্যবহার করেই আমরা একটা অন্য উপাদান তৈরি করেছি, যেটা এখানকার অলংকরণের কাজে ব্যবহৃত হবে। আমার পুজো মণ্ডপের সাথে এই জার্নিটা একটু দীর্ঘ সময়ের। আমি বলতে গেলে গত 18 বছর ধরে পুজো মণ্ডপ ইন্ডাস্ট্রিতে আছি। এটা আমার কাজ শুরু হয়েছিল যশোরের কালী পুজোর মণ্ডপ বানাতে গিয়ে। সেখান থেকে ধীরে ধীরে এই সমস্ত সময়ে এবারকার মণ্ডপটা সহ আমার এটা হচ্ছে কি 37তম মণ্ডপ, মানে আমি আমার এই টাইমলাইনের মধ্যে বানিয়েছি। এর শুরুটা ঠিক একটা মানে বিশেষ কোনো কারণ এরকম না, কিন্তু আমি ছোটবেলা থেকেই এই যে মিস্ত্রিগিরিটা খুব পছন্দ করতাম। নানান রকম জিনিস বানানো, নানান রকম জিনিস তৈরি করা, সেগুলোকে তৈরি করার পরে উপস্থাপন করাটা হচ্ছে আমার একটা পছন্দের কাজ ছিল। মানে শুধু বানানো না, এটাকে উপস্থাপন করা, এটাকে এক্সিবিশন করা, এটাকে মানুষের কাছে তুলে ধরা, এটা আমার একটা বড় আনন্দের জায়গা ছিল। পরবর্তীতে আমি যখন ফাইন আর্টে পড়াশোনা করতে আসছি, সেটা আমাকে একটা বড় ধরনের প্রিভিলেজ দিয়েছে। আমার একটা আমার পরিচয়ের সঙ্গে শিল্পী শব্দটা যুক্ত হয়েছে। এইটা আমাকে একটা বড় একটা প্রিভিলেজ দিয়েছে। তাছাড়া আমি মনে করি আমার ছোটবেলা থেকেই মেটেরিয়ালের সাথে বন্ধুত্ব এবং এগুলোকে নানানভাবে তৈরি করাটা এর পিছনে একটা বড় কারণ। তার মধ্যে পুজো মণ্ডপে যখন আমি কাজ করতে আসি, আমি ওইভাবে আর কাউকে চিনতাম না যারা ফাইন আর্টস ব্যাকগ্রাউন্ডের বা চারুকলায় পড়াশোনা করে পূজা মণ্ডপ বানাচ্ছে। এখন এসে কেউ কেউ কাজ করছে, এখন এসে অনেকেই কাজ করছেন। তার মধ্যে আমার বড় ভাইয়েরাও আছেন, আমার বন্ধুরা আছেন, আমার ছোট ভাইয়েরা আছেন। কিন্তু দুঃখজনকভাবে যেটা আমার একটা দুঃখ, বাংলাদেশের চারুশিল্পী মানে যারা পড়াশোনা করে শিল্পী, তাদের তো ওইভাবে কোনো বড় ইন্ডাস্ট্রি নাই যে পরিচয় দেওয়া যায় যে তারা পাশ করে বেরিয়ে অমুক ইন্ডাস্ট্রিতে ভালো করছে। এরকম কোন একটি একক ইন্ডাস্ট্রি বাংলাদেশে নাই। কেউ হয়তো ছবি আঁকছেন, সেটা একজন দুইজন, কেউ হয়তো টেলিভিশনের সেট বানাচ্ছে, সেটা একজন দুইজন, কেউ হয়তো বইয়ের প্রচ্ছদ করছে, সেটা একজন দুইজন। কোনো একটি একক ইন্ডাস্ট্রিতে ফাইন আর্টিস্টরা খুব ভালো করছে বাংলাদেশে, এটা আমি কখনো দেখি নাই। আমার এই সমস্ত সময় জুড়ে আমি বলতেও পারি না এরকম জায়গা আছে। সেইখান থেকে পুজো মণ্ডপটা একটা অনেক বিচ্ছিন্ন ঘটনা। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে পুজো এরকম বছরে একটি সময় হয়, সেখানে হাতে গোনা বড় সাইজের বড় স্কেলের মণ্ডপ আরো কম। মানে বলতে গেলে ঢাকাতে একটা দুটো আর ঢাকার বাইরে একটা দুটো, এরকম 5-6টা বড় মণ্ডপ হয়তো বাংলাদেশে হয়। আর পাড়া ভিত্তিক গ্রাম ভিত্তিক যেসব মণ্ডপ হচ্ছে, সেখানকার কিন্তু স্থানীয় আর্টিজানরাই কাজটা করে। সেখানে কোনো শিক্ষিত শিল্পীরা গিয়ে কাজ করছে না, ঢাকা থেকে পাশ করা শিল্পীরা গিয়ে কাজ করছে না। ওই কাজগুলো বরঞ্চ আরো সুন্দর, ভীষণ শক্তিশালী। ওখান থেকে আমরা শিখি প্রতি বছর যে পাড়াভিত্তিক আর্টিজানরা যে ধরনের কাজ করে, এখান থেকে শেখার অনেক কিছু আছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার চারুকলায় পড়ে মণ্ডপ শিল্পী হওয়াটা এরকম না, আমি হয়তো বা মিস্ত্রিটা ছিলাম, তারপরে চারুকলায় পড়তে এসে এটা আমাকে একটা বেগ দিয়েছে। পুজো মণ্ডপ বানানোর শুরু থেকেই আমি এক পুরো সময় জুড়ে যেসব কাঁচামাল আমি পছন্দ করেছি আমার কাজের জন্য, যে সমস্ত কাঁচামাল উপাদান দিয়ে আমার মণ্ডপগুলো আমি বানিয়েছি, তা সবই হচ্ছে কি প্রকৃতি থেকে আসা। প্রকৃতি থেকে আসা এরকম আমি কেন বলছি যে এটা মন্দিরটা যখন ভেঙে ফেলা হয়, মণ্ডপটা যখন ডিসমেন্টাল করা হয়, আমি প্রকৃতিতে এমন কিছু ফেলে দিচ্ছি না যেটা প্রকৃতির সাথে মিশতে সময় নেয়। মানে এখনকার সময় যদি আপনি বলেন যে বায়োডিগ্রেডেবল যে শব্দটা আমরা এখন বারবার বলি, এটা কিন্তু আমি ওই 18 বছর আগেই ভাবনার জায়গা থেকে মানে বুঝে না বুঝে এই ঘটনাটা ঘটাইতে শুরু করছিলাম। যে শুরুতেই পাটি
বাঁশ, পাটকাঠি, মাদুর, এই বিষয়গুলো আমার কাজের শুরুতেই ছিল, যা প্রকৃতি ফেলে দেওয়ার পরে কোনোভাবেই প্রকৃতির কোনো ক্ষতি করছে না। মাঝে কি একটা দুইটা কাজ আমাকে করতে হয়েছিল, সেটা ওই যে যেটা বলে ক্লায়েন্ট অন ডিমান্ড, এরকম একটা জায়গা থেকে। সেটা আমি মাত্র একবার এবং দুবার করেছি। কিছু ম্যাটেরিয়াল যেগুলো একটু প্লাস্টিকের কাছাকাছি কোনো পণ্য উপাদান কাঁচামাল ব্যবহৃত হয়েছে, কিন্তু এরপরেই হচ্ছে ধরেন কোভিডের যে সময়টা গেল, এর আগে একটা দুইটা মন্দিরে আমার হচ্ছে গিয়ে ককশিট জাতীয় কিছু প্লাস্টিক ছিল। পরবর্তীতে আমি আর এটা কখনোই ব্যবহার করি নাই। গত 3-4 বছর 5 বছর ধরে আমি কিন্তু এটাকে আরো শক্তিশালীভাবে, আমি যে কাঁচামালগুলো ব্যবহার করছি আমার মণ্ডপ নির্মাণের জন্য, সেটা অবশ্যই প্রকৃতিতে পচনশীল, মানে পরিবেশে ফেলে দিলে এটা কোনোভাবেই পরিবেশের কোনো ক্ষতি করছে না। এখানে আমি আমার একটা দায় অনুভব করি, মানে এত বড় একটা কাজ, এখানে ধরা যাচ্ছে যে 18,000 বর্গফুটের কাজ বা 23,000 বর্গফুটের একটা মণ্ডপ, এইখানে যে পরিমাণ কাঁচামাল ব্যবহৃত হবে, এটা ফেলে দেওয়ার পরে অবশ্যই যেন প্রকৃতিতে মিশে যেতে পারে বা এটার একটা রিইউজ থাকতে পারে। এইটা আমার একটা বড় ধরনের কনসার্ন আমার কাজের জন্য। পূজা মণ্ডপের ডিজাইন করার সব থেকে আনন্দের বিষয়টা হচ্ছে, আমি যখন পেন্সিল দিয়ে একটা দাগ দিচ্ছি বা কম্পিউটারে কোনো একটা সফটওয়্যারের প্রথমে একটা রেখা ফেলছি, তখন দেখতে পাই যে এই রেখাটা তৈরি করতে বা এই স্ট্রাকচারটা তৈরি করতে 100 জন কর্মী কাজ করবে মাঠে। এটা একটা ভীষণ আনন্দের ব্যাপার, মানে একটা শিল্পী হিসেবে, একজন পূজা মণ্ডপ আর্টিস্ট হিসেবে ওইটা একটা মানে ভীষণ বড় আনন্দ। মানে একটা লাইনের মধ্যে দেখতে পাই যে কি কি মেটেরিয়াল, কি কি মানুষ কাজ করছে, এটা একটা বড় আনন্দ থাকে। আমরা এবার ধরেন যে এই যে পূজা মণ্ডপটা এবার বানাচ্ছি, এখানে আমরা এবার 50 জন মতো কর্মী কাজ করছি, কিন্তু আমার এই মাঠে এটা নভেম্বর, আমি আগে আরো 8টা বছর কাজ করেছি এখানে। তার মধ্যে এরকম একটা বছরও গেছে যে 200 জন কর্মী আমরা 70 দিন কাজ করেছি এই মাঠে, মানে টানা 70 দিন নানাভাবে এই মাঠে আমরা কাজ করেছি। এবং এই পুরো সময়টা জুড়ে আমার মাঠে থাকা, মাঠে খাওয়া, মাঠে ঘুম, এটা একটা অন্যরকম জার্নি, একটা আনন্দের ব্যাপার, সেটা আমি খুব এনজয় করি। দ্বিতীয়ত, আমাদের এখানে যে ধরনের কর্মীরা, যে ধরনের কারিগররা কাজ করেন, তারা কিন্তু মানে শুধুমাত্র কাঠমিস্ত্রি এরকম নয়, তারা একটা বিশেষ কর্মদক্ষতা সম্পন্ন মিস্ত্রি, বিশেষ কারিগর, বিশেষ কারুশিল্পী, তারাই এখানে কাজ করছে আমাদের সাথে। এখানে যশোর থেকে আসা কর্মীরা আছে, মাগুরা থেকে আসছে, খুলনা থেকে আসছে। এই মানে এক একটা অঞ্চলে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনতে পেরেছি, যাদেরকে আমি চিনি, তাদেরকে নিয়েই কিন্তু এই কাজটা করা হয়। যার ফলে মানে গতানুগতিক যে সমস্ত ভাবনা মানুষের চোখে বা মাথায় থাকে পূজা মণ্ডপ দেখতে আসলে কি দেখব, তার থেকে একটু উতরে যাওয়া সম্ভব হয় এই কর্মী দলের কারণেই। আমি হয়তোবা যেটা আঁকছি, আমি হয়তোবা যেটা ভাবছি, সেটা এই কর্মী দল এটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারে। আমাদের এখানে এমন কিছু মিস্ত্রি কাজ করছে যারা পরম্পরাগতভাবে কাজ করে, যে তাদের বাবা পূজা মণ্ডপ শিল্পের সাথে জড়িত ছিল, তার ছেলেরা এখন এখানে আমার সাথে কাজ করছে। এরকম কয়েকজন কর্মীও কিন্তু আমার টিমে আছে। সো এটা খুব একটা বড় ব্যাপার, আমি মনে করি খুব বড় একটা ব্যাপার। প্রতি বছর কাজের কিন্তু একটা আলাদা চ্যালেঞ্জ থাকে। প্রতি বছর যখন আমি কাজ করি এবং যখন একই জায়গায় কাজ করি, একই ক্লায়েন্টের কাজ করি, সেটা বরঞ্চ আরো বেশি চ্যালেঞ্জ। তো মজার ব্যাপার হচ্ছে যে প্রতি বছর কিন্তু যে কাজটা হয়েছে সেটা পূর্ববর্তী বছরকে ছাপিয়ে গেছে, মানে প্রত্যেকটা কাজই তার পূর্ববর্তী বছর থেকে আলাদা এবং সুন্দর। এই চ্যালেঞ্জটাই হচ্ছে আমাকে নিয়ে প্রতি বছর এই মাঠে কাজ করতে হয়, এবং সেটা আমি উতরে যাই ইন দ্য সেন্স যে প্রত্যেকটা মণ্ডপকে উতরে গেছে প্রতি নতুন করে। যেমন হচ্ছে লাস্ট বছর আমি কাজ করেছি এখানে, সেখানে হচ্ছে পোড়ামাটির কলস ছিল অসংখ্য পরিমাণে, পোড়ামাটির কলসকে বেস করে আমি কাজটা করেছি। আর এবারের কাজটা হচ্ছে সমস্ত উদ্ভিদ থেকে আসা সারফেস, যেরকম পাটকাঠি, বাঁশ, এইগুলো উদ্ভিদ থেকে আসা সারফেসগুলো এবার বেশি ব্যবহৃত হচ্ছে। পূজা মণ্ডপটা আমার কাছে, আমি যেখান থেকে দেখতে পাই পূজা মণ্ডপটা, সেটা হচ্ছে যে যতখানি না পূজা মণ্ডপ, তার থেকে কিন্তু আর্টের পার্সপেক্টিভটা বেশি। কারণ একটা পূজা মণ্ডপ 5 দিনের জন্য
50 লক্ষ মানুষ দেখে, সেটা সামনাসামনি দেখে, সেটা টেলিভিশনে দেখে, সেটা খবরের কাগজে দেখে। এরকম একটি শিল্পকর্ম যেটা বানানোর পরে লক্ষ লক্ষ মানুষ দেখছে, এরকম সুযোগ কিন্তু খুবই কম ঘটে। সেক্ষেত্রে আমার কাছে পুজো মণ্ডপটা যতখানি না পুজো মণ্ডপ, তার থেকে কিন্তু পাবলিক আর্ট হিসেবে আমি বেশি দেখতে পাই।